বিজ্ঞানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। বরাবরের মতো আজকেও চলে এলাম প্রতি রবিবারের মতো লাইভ ক্লাসে। ইতিহাস দ্বিতীয় পত্রের আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই খুব দ্রুতই জয়েন করে ফেলো। আজকে আমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে যে ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে রুশ বিপ্লব। হ্যাঁ, এটা দেখো আন্ডারলাইন করে রেখেছি, রুশ বিপ্লব। এই টপিকটা নিয়ে বা ইতিহাস দ্বিতীয় পত্রের এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব, চতুর্থ অধ্যায়। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা চেষ্টা করবে খুব দ্রুতই জয়েন হয়ে যাওয়ার জন্য, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, মেনশন করো, যাতে তারা খুব দ্রুতই জয়েন হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তাহলে দেখো, শুরুতে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেন, কোন জারের আমলে রুশ বিপ্লব সংঘটিত হয়? এখানে আজকে আমরা চতুর্থ অধ্যায়, অর্থাৎ এই রুশ বিপ্লব, বা এটা একটা নাম কি বলতো, বলশেভিক বিপ্লব। ঠিক আছে, এটা একটা নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। ঠিক আছে, এরপরে হচ্ছে আরো আরেকটা নাম আছে। হ্যাঁ, এটা মোট 3টা নাম। কয়টা নাম? মোট হচ্ছে 3টা নাম। মনে রাখবা এই 3টা নাম। একটা হচ্ছে এই যে রুশ বিপ্লব, এই রুশ বিপ্লবটা 2 নম্বর নাম যেটা, সেটা হচ্ছে বলশেভিক বিপ্লব। ঠিক আছে, বলশেভিক। আচ্ছা, এরপরে আসো 3 নম্বর আরেকটা নাম আছে, সেইটা হচ্ছে অক্টোবর বিপ্লব। ঠিক আছে, অক্টোবর বিপ্লব। তাহলে এই যে রুশ বিপ্লব আসুক, কিংবা বলশেভিক বিপ্লব আসুক, কিংবা অক্টোবর বিপ্লব আসুক, ঠিক আছে, যেটাই আসুক না কেন, তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই 3টা কিন্তু একটাই বিপ্লব বোঝাচ্ছে। ঠিক আছে, মূলত এটা অক্টোবর কেন্দ্রিক হওয়ার কারণে এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়। আর বলশেভিক বিপ্লব কেন বলা হয়? কারণ হচ্ছে যেই পার্টিটা, অর্থাৎ যেই দলটার আন্ডারে মেইনলি তোমার এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল, সেই দলটার নাম ছিল হচ্ছে বলশেভিক। এই কারণে এটাকে বলশেভিক বিপ্লব বলা হয়। আর রুশ বিপ্লব কেন বলা হয়? সবচেয়ে ইজি, কারণ হচ্ছে বিপ্লবটা সংঘটিত হয়েছিল রাশিয়াতে, এই কারণে এটা হচ্ছে রুশ বিপ্লব। ঠিক আছে, তাহলে 3টার নামকরণের কারণটা জেনেছো? রুশ বিপ্লব বলা হয়, বলশেভিক বিপ্লব বলা হয়, এবং অক্টোবর বিপ্লব বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আসো আমাদের যেটা কোশ্চেন, কোন জারের আমলে রুশ বিপ্লব সংঘটিত হয়? কোন জারের আমলে? এখন আসো জার শব্দটা নিয়ে। জার কি জিনিস? হ্যাঁ, রাশিয়ার তৎকালীন যিনি শাসক ছিলেন, যিনি রাজা ছিলেন, তিনি ছিলেন হচ্ছে, মানে তাকে তার যে পোস্টটা ছিল, উপাধিটা ছিল, তার সেই উপাধিটা ছিল হচ্ছে জার। ঠিক আছে, যেমন ধরো তোমার প্রধানমন্ত্রী টাইপের, কিংবা হচ্ছে রাষ্ট্রপতি, অথবা ধরো জার্মানির যে চ্যান্সেলর, অথবা আমাদের ভারতবর্ষে যে ভাইসরয়, বা যেরকমই হোক না কেন, এখানে যে মেইন পোস্ট আছে, হ্যাঁ, সেই মেইন পোস্টটা বা যে রাজা, সেই রাজার পোস্টটার নাম ছিল হচ্ছে জার। হ্যাঁ, আর যেই জারের আমলে এই বিপ্লবটা সংঘটিত হয়েছিল তার নাম ছিল হচ্ছে জার দ্বিতীয় জার সরি জার দ্বিতীয় নিকোলাস। ঠিক আছে, জার দ্বিতীয় নিকোলাস। জার দ্বিতীয় নিকোলাসের আমলে এই রুশ বিপ্লবটা সংঘটিত হয়েছিল। আচ্ছা, এখানে শুধু নিকোলাস যদি লিখো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস নাও পেতে পারো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পুরোটাই লিখে দিবে, যার দ্বিতীয় নিকোলাস। ঠিক আছে, তাহলে নিকোলাস কিন্তু আরো একজনও ছিল, উল্লেখযোগ্য একজন শাসক ছিল রুশ রাশিয়ানদের। তাহলে দ্বিতীয় নিকোলাসটা তোমরা এই জিনিসটা খুব স্পেসিফিকলি উল্লেখ করে দিবা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? যার দ্বিতীয় নিকোলাস। আচ্ছা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন, ঠিক আছে, এগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, চলো তারপরে আসো দ্বিতীয় যে কোশ্চেনটা আমাদের সামনে, সেটা হচ্ছে কার্ল মার্কস কেন বিখ্যাত? হ্যাঁ, আচ্ছা, কার্ল মার্কস কেন বিখ্যাত? এটা হচ্ছে এই অধ্যায়ের খুবই প্রাসঙ্গিক একটা কোশ্চেন, আসার মতো একটা কোশ্চেন। কার্ল মার্কস কেন বিখ্যাত? কার্ল মার্কস হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার ছিল, যিনি হচ্ছে বলশেভিক বিপ্লবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আসলে একটা বিপ্লব শুরু কেবল কোন একটা নির্দিষ্ট কারণে সংঘটিত হয় না, একটা অনেকগুলো কারণের সমন্বয়ে তারপর হচ্ছে একটা বিপ্লব আসে। ঠিক আছে,
তো তার মাঝে একটা বলশেবিক বিপ্লব কিংবা এই বিপ্লবটার অন্যতম একটা পার্ট ছিল হচ্ছে দার্শনিকদের ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ইনফ্লুয়েন্সিয়াল যেই ছিল, স্টেপটা ছিল, সেই কারণে বিপ্লবটা সংঘটিত হয়েছিল। যেমনভাবে তোমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে লক্ষ্য করেছো যে তোমার মন্টেস্কু, দিদেরো, তারপর হচ্ছে তাদের যেসব কর্ম ছিল, তো ওসব কর্মের মাধ্যমে কিন্তু তোমার ফ্রেঞ্চ বিপ্লব যেটা, সেটা কিন্তু সংঘটিত হয়েছিল। তার একটা অন্যতম কারণ হচ্ছে যার দার্শনিকদের যে লেখনী, সেই লেখনীর মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়েছিল। সেই উদ্বুদ্ধ হয়ে তারা আরো বেশি বেগবান হয়েছিল কিসের প্রতি? পুরাতন ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা যাতে করে। ঠিক আছে, তেমনভাবে রুশ বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু সেম। হ্যাঁ, ওখানে যে জিনিসটা পড়ছো না, এই জিনিসটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করবা। কার্ল মার্কস কেন বিখ্যাত? হ্যাঁ, এই দেখো এখানে ওই জিনিসটাই আসবে। কার্ল মার্কস হচ্ছে একজন প্রভাবশালী দার্শনিক ছিলেন, যার লেখনীটা প্রভাব ফেলেছিল তোমার রাশিয়ানদের মাঝে। ঠিক আছে, এইভাবে হচ্ছে অ্যান্সারটা করবে। তাহলে কার্ল মার্কসের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম কি? সেই গ্রন্থটার নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। ঠিক আছে, নামটা মনে রাখবা, স্পেলিংটাও মনে রাখবা। ঠিক আছে, ডাস ক্যাপিটাল। আর এটা চেষ্টা করবা ইংরেজিতে লেখার জন্য। ঠিক আছে, অনেকে কি করে এই জিনিসটাকে জাস্ট মনে করো যে ডাস ক্যাপিটাল, হ্যাঁ, এইভাবে লিখে দেয়। এভাবে লিখলেও হবে, এটাও খারাপ কিছু না, তবে চেষ্টা করবা ইংরেজিতে লেখার জন্য। ঠিক আছে, তাহলে ইংরেজি নামটা যদি লেখো, তাহলে এই জিনিসটা তোমরা যে স্পেসিফিক নলেজ জানো, এই জিনিসটার ক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বেশি পরিচয় গ্রহণ করবে এবং সেটা তোমাদের জন্য আরেকটু নাম্বার পেতে বেশি সহায়ক হবে। ঠিক আছে, তাহলে কার্ল মার্কস যে হচ্ছে ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখক, তার এই গ্রন্থটা রুশ বিপ্লবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে বিপ্লবটা হয়েছিল 1917 সালে। ঠিক আছে, এই কারণে হচ্ছে কার্ল মার্কস বিখ্যাত। ঠিক আছে, আরেকটা বিষয় মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। ঠিক আছে, তিনি একটা মতবাদ দিয়েছিলেন, একটা সিস্টেম দাঁড় করিয়েছিলেন তার বইয়ের মাধ্যমে, তার লিখনের মাধ্যমে, তার দর্শন তত্ত্বের মাধ্যমে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতত্ত্ব। ওকে, তো এটার মাধ্যমেও মানে এটার জন্য তিনি বিখ্যাত। ঠিক আছে, এই সবগুলো ইনফরমেশন তোমাদের এই অ্যান্সারের মাঝে আসতে হবে। এটা কিন্তু ক্ষয় কোশ্চেন। ঠিক আছে, এটা জাস্ট এক কথায় লিখলে হবে না, এটা তোমাদেরকে একটু বিশ্লেষণ করে লিখতে হবে। তারপরে আসো, ডুমা শব্দের অর্থ কি? ডুমা শব্দের অর্থ কি? ডুমা শব্দটা হচ্ছে, এখনো তোমরা রাশিয়ার সবকিছু যদি তোমরা একটু বিশ্লেষণ করো, তাহলে ডুমা শব্দটা পেয়ে যাবে। কারণ হচ্ছে ডুমা এখনো পর্যন্ত রাশিয়ার আইনসভার নাম। ওকে, তাহলে ডুমা শব্দের অর্থ কি? ডুমা শব্দের অর্থ পার্লামেন্ট বা আইনসভা। ঠিক আছে, ডুমা শব্দের অর্থ জাস্ট আইনসভা দিয়ে দিবা, আইনসভা। তাহলে ডুমা শব্দের অর্থ কি? ডুমা শব্দের অর্থ হচ্ছে আইনসভা। আচ্ছা, রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হতো। ঠিক আছে, তাহলে রাশিয়ার পার্লামেন্ট কি, পার্লামেন্টের নাম কি? ডুমা। মনে থাকবে, ডুমা শব্দটা একটু মনে রাখবে স্পেসিফিকলি। তারপরে আসো, এপ্রিল থিসিস কি? আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এপ্রিল থিসিস। এটা হচ্ছে বলশেভিক বিপ্লবের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক একটা কোশ্চেন, এপ্রিল থিসিস। ঠিক আছে, এই এপ্রিল থিসিসটা হচ্ছে 1917 সালে কি হয়েছিল, লিনেন যে ছিল হচ্ছে সুইজারল্যান্ডে, সেই সুইজারল্যান্ড থেকে তোমার রাশিয়ায় আসে। রাশিয়া আসার পরে এপ্রিল মাসে একটা থিসিস প্রকাশ করে। ওই থিসিসের যে মেইন থিম ছিল, সেটা হচ্ছে যে পুরাতন যে সমাজ ব্যবস্থাটা আছে, যেটা হচ্ছে জার এবং যেই স্বৈরাচারী রাজতন্ত্র তাদের দ্বারা শোষিত হচ্ছিল, এই সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন একটা সমাজ ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এর মাঝে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে সামরিক যারা সামরিক কার্যকলাপ করছে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে তাদের সামরিক কার্যকলাপের ক্ষেত্রে বাধা প্রদান করতে হবে। ওকে, এবং প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যুদ্ধে লিপ্ত না হওয়ার জন্য নিরুৎসাহিত করতে হবে জনগণকে। ঠিক আছে, এই জাতীয় কিছু যেসব মতবাদ, যেসব দাবি দেওয়া, যেসব বিষয়, ফ্যাক্ট, এই জাতীয় উপস্থাপনই ছিল হচ্ছে এপ্রিল থিসিস। ঠিক আছে, এই এপ্রিল থিসিসটা। এরপর এখানে আরেকটা ব্যাপার ছিল খুব গুরুত্বপূর্ণ, যেটা পরবর্তীতে সমাজতন্ত্রের যে ভিতটা করে দেয়, সেটা হচ্ছে যে সকল জিনিসের রাষ্ট্রীয় মালিকানা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আলোচনা করি, সেটা হচ্ছে যে তখনকার যে সমাজ, সেই সমাজের মাঝে একটা ব্যাপার ছিল কি, যে তোমার সমাজটা দুইটা ভাগে ভাগ ছিল। একটা ভাগ ছিল হচ্ছে অভিজাত শ্রেণী, আর একটা ভাগ ছিল হচ্ছে সর্বহারা শ্রেণী, যাকে প্রোলেতারিয়াতে বলা হয়। ঠিক আছে, ডাস ক্যাপিটাল গ্রন্থে কার্ল মার্কস যে জিনিসটাকে আলোচনা করেছিল, যে আসলে সর্বহারা শ্রেণী যারা আছে, তারা যদি তাদের মাঝে বিপ্লবের মাধ্যমে একটা রেভলিউশন ঘটানোর চেষ্টা করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তারা অভিজাত শ্রেণী যারা শোষণ করছে, তাদের সেই
অভিজাততন্ত্রকে জবনিকাপাত ঘটাতে পারবে। ওকে, এই জিনিসটা হচ্ছে তার একটা মূল থিম ছিল এই দাস ক্যাপিটাল গ্রন্থের। তো এপ্রিল থিসিসটার মাধ্যমে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সকল সম্প্রদায়ের রাষ্ট্রীয় মালিকানা করতে হবে। অভিজাত শ্রেণী, যারা নির্দিষ্ট কিছু শ্রেণী, নির্দিষ্ট কিছু মানুষ, তারা যে বিরাট অংশের মালিক হয়ে যাচ্ছে, এই জিনিসটা যাতে না হয়। সম্পদের রাষ্ট্রীয় মালিকানা করে এই পুরোটার মালিক হবে হচ্ছে সবাই, ঠিক আছে? এরকম করে তাদের মাঝে সমানভাবে একটা সম্পদ বন্টন হবে। এই জিনিসটাই ছিল হচ্ছে এপ্রিল থিসিস। ওকে, আচ্ছা, তাহলে এপ্রিল থিসিসটার মেইন থিমটা বুঝতে পারলাম। তাহলে এটা কে দিয়েছিল, যদি কোশ্চেন আছে এপ্রিল থিসিসটা কে দিয়েছিল, অ্যান্সার কি হবে? এপ্রিল থিসিস দিয়েছিল হচ্ছে কি বলতো, লেনিন, ঠিক আছে? ভ্লাদিমির ইলিচ লেনিন, এ কথা মনে রাখবা। তাহলে এপ্রিল থিসিস কে দিয়েছিল? ভ্লাদিমির ইলিচ লেনিন। আচ্ছা, এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1917 সালে। সালটা মনে রাখবা, 1917 সালে। আচ্ছা, এখন আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট বলি। 1914 সালে তোমরা প্রথম বিশ্বযুদ্ধের যে চ্যাপ্টারটা, সেটা যদি পড়ে থাকো তাহলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবা। সেটা হচ্ছে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল? প্রথমে হয়েছিল হচ্ছে সার্বিয়া এবং কোনটার মাঝে? অস্ট্রিয়ার মাঝে। এই দুইটা রাষ্ট্রের মাঝে প্রথম সংঘাতটা লেগেছিল, ঠিক আছে? অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দকে সার্বিয়ায় দস্যুরা হত্যা করে ফেলে। তো সেই ক্ষেত্রে আসলে চরমপত্র, তারপরে হচ্ছে বিরাট একটা বিস্তর কাহিনী। তোমরা যদি প্রথম অধ্যায়ে পড়ে থাকো তাহলে সেই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ারলি মনে আছে। আর যেটাই হোক, তো এই ক্ষেত্রে যখন একটা বড় কঠিন মারপ্যাচের অবস্থা চলে গেছিল, তখন হচ্ছে এক পাশে সার্বিয়া রাষ্ট্র, এক পাশে অস্ট্রিয়া রাষ্ট্র, এই দুইটা রাষ্ট্রের মাঝে একদম যুদ্ধ লেগে যাবে এমন একটা অবস্থা, ঠিক আছে? তো অস্ট্রিয়া অলরেডি যুদ্ধ ঘোষণা করে দিছে যে তারা সার্বিয়া আক্রমণ করবে। এখন রাশিয়া কি করছে? সার্বিয়া, তুই কোনো চিন্তা করবি না, আমি তোর পাশে আছি, ঠিক আছে? তো রাশিয়া সার্বিয়ার পক্ষ নিছে। আর এখানে অস্ট্রিয়া, তো অস্ট্রিয়ার পক্ষ কে নিছে? অস্ট্রিয়ার পক্ষ নিছে হচ্ছে জার্মান রাষ্ট্র, ঠিক আছে? তাহলে জার্মান অস্ট্রিয়ার পক্ষ নিছে। আর ওই পাশে তোমার সার্বিয়ার পক্ষ নিছে হচ্ছে রাশিয়া। তো রাশিয়ার এখানে যে মেইন উদ্দেশ্যটা ছিল, তাদের সাথে একটা সার্বিয়ার এগ্রিমেন্ট ছিল। সেই এগ্রিমেন্টের ভিত্তিতে তারা মূলত এই কাজটা করেছিল। তাদের আরেকটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এটার মাধ্যমে তারা একটা আধিপত্য বিস্তার করতে পারবে, ঠিক আছে? তো এই যে যত কিছুই হোক, যত ধরনের যত এগ্রিমেন্ট থাকুক না কেন, যাই হোক না কেন, যুদ্ধে জড়ানোর কারণে রাশিয়ার অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছিল, ঠিক আছে? যেটা আসলে তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা রাশিয়ার, সে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিচ্ছিল, ঠিক আছে? এমন একটা পজিশনের মাঝে বলশেভিক বিপ্লবটা হয়েছিল। এবং বলশেভিক বিপ্লবের মেইন থিমটা ছিল হচ্ছে যুদ্ধ থেকে ফিরে আসো, রাশিয়ার সম্পদটাকে নষ্ট করো না, যুদ্ধ থেকে ফিরে আসো, যুদ্ধকে আমরা একদম পুরো নিরুৎসাহিত করছি, ঠিক আছে? এই কারণেই মূলত ওয়ান কাইন্ড অফ রাশিয়া কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে একদম শেষ পর্যন্ত যায়নি, তার আগে কিন্তু তাদেরকে থেমে আসতে হয়েছিল। ওকে, তাহলে আসো ব্যাকগ্রাউন্ড গুলো যদি জানতে পারো তাহলে এই জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এপ্রিল থিসিসটা কি? এপ্রিল থিসিসটা হচ্ছে লেনিন এপ্রিল মাসে, 1917 সালে এপ্রিল মাসে যে থিসিসটা দিয়েছিল সেটা হচ্ছে এপ্রিল থিসিস। ওকে, তারপরে আসো জারতন্ত্র কি? হ্যাঁ, জারতন্ত্র সম্পর্কে এর আগে আলোচনা করলাম যে বলশেভিক বিপ্লবের পূর্বে রাশিয়ায় যেই স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম ছিল, সেটাই ছিল হচ্ছে জারতন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো রুশ বিপ্লবের আন্তর্জাতিক তাৎপর্য কি? এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট পেপারে যে অধ্যায়গুলো ছিল, সেই অধ্যায় সব যদি তোমরা বিশ্লেষণ করো, সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ আমাদের এই অঞ্চল কেন্দ্রিক, ঠিক আছে? এই বাংলা অঞ্চলটা কখন কেমনে কি ছিল, হ্যাঁ। আর দ্বিতীয় পত্রটা যদি দেখো, দ্বিতীয় পত্রটা হচ্ছে এটা একদম পুরো বিশ্বকেন্দ্রিক, ঠিক আছে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে কখন কি হয়েছিল এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে রুশ বিপ্লব। হ্যাঁ, তাহলে রুশ বিপ্লবটা কেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে উঠলো? কেন? এটার মেইন কস্টটা ছিল কি? বিপ্লব তো অনেকগুলোই হয়েছে, বিপ্লব এ পর্যন্ত আমরা জানি কতগুলো হয়েছে। তো তার মাঝে ফরাসি বিপ্লবটা যেমন খুব ইম্পর্টেন্ট ছিল, শিল্প বিপ্লবটাও ইম্পর্টেন্ট ছিল। রুশ বিপ্লবটা কেন ইম্পর্টেন্ট ছিল? রুশ বিপ্লবটা এই কারণে ইম্পর্টেন্ট ছিল যে এটা একটা মানে একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন একটা সমাজ ব্যবস্থার আবির্ভূত হয় এর মাধ্যমে, ঠিক আছে? এরপরে হচ্ছে স্বৈরাচারী একটা সমাজ ব্যবস্থা, সেটাকে একদম পুরা সমূলে নিপাত করে তোমার আরেকটা নতুন সর্বহারা শ্রেণী যারা ছিল তাদের একটা মানে তাদের একটা অধিকার অর্জন হয়, ঠিক আছে, এই বিপ্লবের মাধ্যমে। এবং এর মাধ্যমে যারা তোমার একটু দুর্বল শ্রেণী ছিল, কৃষক শ্রেণী ছিল,
পুরো বিশ্বের মাঝে সবাই তাদের মনে একটা আশা জাগানিয়ে একটা প্রেরণা পায়। ঠিক আছে, যে আসলে আমরা যদি এইভাবে আন্দোলন করি, আমরা যদি এইভাবে সংগ্রাম করি, তাহলে আমাদেরও চেঞ্জ আনা সম্ভব। ঠিক আছে, তো এইসব কারণে, এইসব মেইন রিজনের কারণে হচ্ছে রুশ বিপ্লবটা আন্তর্জাতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, তাহলে এটার মেইন রিজনটা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে একটা পুরাতন যে রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেটাকে ভেঙে পৃথিবীর ইতিহাসে একটা একদম পুরো নতুন সমাজ ব্যবস্থা, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা সমাজতন্ত্র মতবাদ। ঠিক আছে, বা হচ্ছে ধরো তোমার কমিউনিস্ট মতবাদ যেটা, সেটার প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে, এই জন্য হচ্ছে রুশ বিপ্লবটা আন্তর্জাতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। তারপরে আসো ভার্সাই নগরী কোথায় অবস্থিত, এটা এই অধ্যায়ের কোশ্চেন না, বাইরে থেকে চলে আসছে, তারপরে আমরা এটা একটু জেনে নিই। সেটা হচ্ছে ভার্সাই নগরী, ওটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ঠিক আছে, তোমরা যদি প্যারিস শহর বলো তাহলেও হবে, প্যারিস শহর বললেই অনেকটা মনে করো যে স্পেসিফিকলি জিনিসটা নিশ্চিত হয়ে যায়। তবে যদি এই জিনিসটা লিখে দিতে পারো ফ্রান্সের প্যারিস শহরে, তাহলে হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে তোমরা অগ্রগণ্য হবে। ঠিক আছে, তাহলে ফ্রান্সের প্যারিস শহরে ভার্সাই নগরী অবস্থিত। বলশেভিক বিপ্লব বলতে কি বুঝো? এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এর ভিত্তিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বলশেভিক বিপ্লবটা কি, বলশেভিক বিপ্লব বলতে কি বোঝায়। বলশেভিক বিপ্লব কিংবা রুশ বিপ্লব কিংবা অক্টোবর বিপ্লব, যাই বলি না কেন, এটা হয়েছিল হচ্ছে 1917 সালে। তাদের বিরুদ্ধে জার বা স্বৈরাচারী রাজতন্ত্র যারা ছিল তাদের বিরুদ্ধে, কার নেতৃত্বে? লেনিনের নেতৃত্বে। ঠিক আছে, এই বেসিক ইনফরমেশন গুলো এখানে আলোচনা করে দিবে, দেখতেই হয়ে যাবে। এরপর আসো বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? খুবই ইজি কোশ্চেন, কয়েকবারই গিয়েছে এই ব্যাপারটা। 1917 সালে। ঠিক আছে, মনে রাখবে 1917 সালে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসো জারতন্ত্র বলতে কি বোঝায়? হ্যাঁ, এই জিনিসটা একটু আগে আলোচনা করলাম, যে স্বৈরাচারী রাজতন্ত্র। ঠিক আছে, বলশেভিক বিপ্লবের আগে রাশিয়ায় যেই স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাই হচ্ছে জারতন্ত্র। আর এই জিনিসটা একটু মানে এই কথাটা বলার পরে যদি এটা খ নাম্বারে আসে, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন বা খ নাম্বারে যদি আসে, তাহলে যে ব্যাপারটা করবা সেটা হচ্ছে প্রথমে এই কথাটা লেখার পরে যে রুশ বিপ্লবের পূর্বে স্বৈরাচারী রাজতন্ত্র যেটা ছিল, সেটাই হচ্ছে জারতন্ত্র নামে পরিচিত রাশিয়ায়। ঠিক আছে, এইটা লেখার পরে যেটা করবা সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু বিশ্লেষণ করে দিবা একটু, যে রাশিয়ার সমাজটা সে সময় দুইটা ভাগে বিভক্ত ছিল। ঠিক আছে, একটা হচ্ছে সব সুবিধা ভোগ করতো, যেটা হচ্ছে অভিজাত শ্রেণী ছিল, আর একটা শ্রেণী ছিল যারা হচ্ছে সর্বহারা শ্রেণী, তাদের মাঝে তারা ভূমিহীন শ্রেণী ছিল, তাদের কোনো অধিকার স্বীকৃত ছিল না। ঠিক আছে, এবং তাদেরকে সবসময় শোষণ করা হতো। ওকে, তো এই ক্ষেত্রে আসলে সেই তোমার যে অভিজাত শ্রেণী, সেই অভিজাত শ্রেণী থেকে একটা পার্ট ছিল হচ্ছে তারা শাসন করতো, শোষণ করতো, এটা হচ্ছে জার। ঠিক আছে, তাহলে জারতন্ত্রটা এইভাবে ভেঙে দিবা, ভেঙে বুঝিয়ে দিবা। আচ্ছা, এরপরে আসো নাৎসিদের পোশাকের রং কি ছিল? আচ্ছা, এটাও বাইরের একটা কোশ্চেন আসছে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ও মুসলিমের উত্থান, যেটা তোমার পঞ্চম অধ্যায়, সেখান থেকে আসছে। আচ্ছা, এটা মনে রাখবা, সেটা হচ্ছে বাদামি। ঠিক আছে, তাদের রংটা ছিল হচ্ছে বাদামি। তোমরা একটা কাজ করবা, তোমরা নাৎসিদের পোশাক লিখে গুগলে সার্চ করবা। যখন দেখবা যে তাদের পোশাক কিরূপ ছিল, বাদামি রংটা ছিল, এই জিনিসগুলো যখন দেখবা, তাহলে তোমাদের ব্রেনের মাঝে আরো বেশি গেঁথে যাবে। ঠিক আছে, তাহলে আর ভুলবা না। বুঝতে পারছো? এই জিনিসটা একটু করবা। ওকে, তারপরে আসো, এখন করার দরকার নেই, এখন জাস্ট ক্লাসটা করো, তারপরে করবা। ফ্যাটম্যান কি বুঝিয়ে দেখো, এটাও একদম পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এসেছে। যাই হোক, তারপরে আমরা এই জিনিসটা একটু ইয়া করি, তোমার ক্লিয়ারেন্স করার চেষ্টা করি। ফ্যাটম্যানটা কি? ফ্যাটম্যানটা হচ্ছে একটা পারমাণবিক বোমার নাম। ঠিক আছে, আচ্ছা, এটা মূলত তোমরা জানো যে জাপানে দুইটা ভয়ঙ্কর পারমাণবিক বোমা ফেলা হয়। কারা ফেলে সেটা? আমেরিকারা ফেলে। ঠিক আছে, তার মাঝে একটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান, আর একটার নাম ছিল হচ্ছে লিটল বয়। ঠিক আছে, লিটল বয়ের নামটা আগে মনে রাখবা, কারণ হচ্ছে লিটল বয়টা আগে ফেলা হয়। লিটল বয় এটা কবে ফেলা হয়? এটা হচ্ছে 6 আগস্ট। ঠিক আছে, 6 আগস্ট। আচ্ছা, আর ফ্যাটম্যান যেটা, সেটা ফেলা হয় হচ্ছে 9 আগস্ট। ঠিক আছে, 9 আগস্ট। 9 আগস্ট। আচ্ছা, এটা কোথায় ফেলা হয়? হিরোশিমায়। ঠিক আছে, লিটল বয় কিন্তু হিরো। ঠিক আছে, হিরো কিন্তু লিটল, মনে রাখবা। ঠিক আছে, আর 9 আগস্ট যেটা, সেটার মাঝে যেটা ফেলা হয় সেটা হচ্ছে নাগাসাকি। ঠিক আছে, নাগাসাকি। এই ক্ষেত্রে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে যে এই দৈত্যান্ন আছে আর এখানে 9 আছে, এই দুইটার মাঝে একটা মিল আছে। তার মানে 9 নাগাসাকি, 9
নাগাসাকি। সহজ কিন্তু, ঠিক আছে, একটু খেয়াল করলেই পারবা। ওকে, তারপরে আসো ফ্যাটম্যান। আচ্ছা, ফ্যাটম্যানটা কি একটু বুঝিয়ে লিখতে হবে, সেটা মানে খতে যেহেতু কোশ্চেনটা আসছে, তো এই জিনিসটা চেষ্টা করবা যে বুঝিয়ে লিখতে, যে জাপানে এই বোমটা ফেলা হয়, এটা কত তারিখে ফেলা হয়, 9 আগস্টে, এবং সেটার দ্বারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ধরো তোমার এই যে বোমগুলো ফেলা হয়েছিল, এর দ্বারা তোমার 1/3, ঠিক আছে, হিরোশিমা নাগাসাকি, এই তোমার এই যে এটা যে নাগাসাকিতে ফেলা হয়েছিল, প্রায় 1/3 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায়। এতই ভয়ঙ্কর ছিল। এবং হাজার হাজার মানুষ, এখানে প্রায় মানুষই ছিল হচ্ছে 2 লক্ষ সামথিং, 2 লক্ষ প্লাস সামথিং। তার মাঝে 75,000-এর বেশি একদম সাথে সাথে মারা যায়, ঠিক আছে, এবং হাজার হাজার মানুষ একদম পুরো বিকলাঙ্গ হয়ে যায়, একদম স্থায়ীভাবে তাদের একটা প্রবলেম, একটা রোগ হয়ে যায়। এখনো পর্যন্ত ইভেন এটার পাওয়ার এত বেশি, এখনো পর্যন্ত নাকি জাপানের এসব অঞ্চলে যারা জন্মগ্রহণ করে তারা সবাই কারো কোনো না কোনো একটা প্রবলেম থাকবে। বুঝতে পেরেছো মানে কতটা ভয়ঙ্কর ছিল। এই ভয়ঙ্কর কাজটা কারা ঘটিয়েছে? আমাদের বর্তমান সমাজের সবচেয়ে সুশীল সাজে যে রাষ্ট্রটা, সেটা হচ্ছে আমেরিকা, আমাদের মোড়ল। তো তারাই হচ্ছে এই কাণ্ডটা ঘটিয়েছিল, যেটার প্রভাব এখনো পর্যন্ত পৃথিবী ভোগ করছে। যাই হোক, আমরা সেই অতিসাহ্যের দিকে যাব না। তারপরে আসো মুসেলিনি কি উপাধি গ্রহণ করে। মুসেলিনি এটাও আসছে 5ম অধ্যায় থেকে। তার যে উপাধি গ্রহণ সেটা মনে রাখবা। আচ্ছা, যাই হোক, এটা ILDUCE, ঠিক আছে। যদি এসে পড়ে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবা। ইল দুচে, দুচে বলে অথবা ডুচে বলে, যেটাই হোক না কেন, তাহলে এখানে কি, এটা ILDUCE মনে রাখবে, এই স্পেলিংটা মনে রাখবে। তাহলে কি উপাধি গ্রহণ করে? ইল দুচে উপাধি গ্রহণ করে। তারপরে আসো আন্তর্জাতিক আদালত সম্পর্কে লেখো। এটা হচ্ছে জাতিসংঘের যে অধ্যায়টা, সেখান থেকে আসছে, তোমার 6 নম্বর অধ্যায়। যাই হোক, আন্তর্জাতিক আদালতটা সম্পর্কে একটু লিখবা, যে সেটা হচ্ছে জাতিসংঘের যে লাইভ ক্লাসটা, সেটা কিন্তু আমরা গত রবিবারে করেছিলাম, ঠিক আছে। ওই জিনিসটা তোমরা আবার একটু দেখে নিতে পারো, তাহলে আরো বেশি সহজ হবে। যাই হোক, তারপর আমরা একটু জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক আদালত এটা হচ্ছে জাতিসংঘের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সংগঠন। আর যেটার যেই মেইন অফিস সেটা কিন্তু অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এবং এইটার মূল বিচারক হচ্ছেন 15 জন, ঠিক আছে, 15 জন। এবং এই 15 জন বিচারপতি কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য বিচারপতি নির্বাচিত হন। এবং তাদের মাঝে একজন প্রধান বিচারপতি থাকেন, যে প্রধান বিচারপতি নির্বাচিত হন 3 বছরের জন্য, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে। তারপর আসো গ্লাসনোস্ট কি। গ্লাসনোস্ট হচ্ছে এটা স্নায়ু যুদ্ধের যে অধ্যায়টা, সেখান থেকে আসছে, 7 নম্বর অধ্যায়। যাই হোক, গ্লাসনোস্ট সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা খোলামেলা নীতি, ঠিক আছে। আসলে সোভিয়েত ইউনিয়ন হওয়ার পরে, বা তোমার এই যে বলশেভিক বিপ্লবটা হয়েছিল, একটা কমিউনিস্ট একটা রাষ্ট্র গঠিত হয়েছিল, ঠিক আছে। এই জিনিসটা গঠন হওয়ার পরে একটা তোমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তারা তো অনেক বছর পর্যন্ত শাসন করেছিল, লেনিনের পর স্ট্যালিন, তারপর হচ্ছে এরকম করে আরো অনেকজন। তখন একটা পর্যায়ে যখন তোমার মিখাইল গর্বাচেভ, হ্যাঁ, তার শাসনামল যখন আসে, সে কিছু নীতি অনুসরণ করেছিল, যে নীতিগুলোর মাধ্যমে আসলে যদিও সে উদারনৈতিক মানসিকতা ছিল, কিন্তু উপর্যুপরি সোভিয়েত ইউনিয়নের একটা ক্ষতি হয়ে গিয়েছিল, বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছিল। সোভিয়েত রাষ্ট্রটা ভেঙে আরো কয়েকটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল, ঠিক আছে। ওই যে তার যে উদার নীতি ছিল, খোলামেলা নীতি ছিল, এই খোলামেলা নীতিটার নামই হচ্ছে গ্লাসনোস্ট নীতি, ঠিক আছে। তাহলে যদি অনুধাবনমূলক কোশ্চেনে আসে, তাহলে সেই জিনিসটাকে একটু বড় করে ব্যাখ্যা করে দিবা। আর যদি জ্ঞানমূলক কোশ্চেনে আসে, তাহলে কিন্তু সহজেই এই সংক্ষেপে লিখে দিবা, ঠিক আছে। তারপর আসো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কিভাবে গঠিত হয়েছিল। আচ্ছা, অক্ষশক্তি, মিত্র শক্তি। তো অক্ষশক্তিটা কিভাবে গঠিত হয়েছিল, এই জিনিসটা হচ্ছে ধরো তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে প্রাসঙ্গিক। আমরা চেষ্টা করবো যে আগামী রবিবার কিংবা পরের রবিবার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আসবে, এটা একটু বিস্তারিত ব্যাখ্যার ইয়া রাখে। কিন্তু এটা যেহেতু এই অধ্যায় প্রাসঙ্গিক না, এই কারণে আজকে এই জিনিসটা আলোচনা করলাম না, ঠিক আছে। এটা বিস্তারিতভাবে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে আসো আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত। আচ্ছা, এটা খুব শর্ট কোশ্চেন, বলে দেই, এটা যদিও বাইরের, সেটা হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে।
নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, মনে রাখবে এটা নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত অবস্থিত। আচ্ছা, এরপর আসো, নেপোলিয়নের পতনের দুইটি কারণ উল্লেখ করো। এটা হচ্ছে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে প্রাসঙ্গিক, এই জিনিসটা আমরা আসলাম না। অটোপিয়া গ্রন্থের লেখককে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। অটোপিয়া গ্রন্থের লেখক হচ্ছে টমাস মুর। ঠিক আছে, নামটা মনে রাখবা, টমাস মুর। হ্যাঁ, মুরের ক্ষেত্রে এখানে কিন্তু একটা জফলা আছে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, টমাস মুর। ওকে, টমাস মুর হচ্ছে অটোপিয়া গ্রন্থের লেখক। অটোপিয়া গ্রন্থটা কি? তোমরা একটা চেষ্টা করবা, একটা কাজ করবা, সেটা হচ্ছে যে যখন সুযোগ পাবা পরীক্ষার পরে বা যখন একটা ফ্রি টাইম পাবা, ওই ফ্রি টাইমের মধ্যে অটোপিয়া গ্রন্থটা পড়ে নিবা। খুব মজার একটা গ্রন্থ। এটার মাঝে আসলে একটা ওয়ান কাইন্ড অফ উপন্যাস টাইপের একটা ব্যাপার। এইটার মাঝে যে একটা একটা আলাদা রাষ্ট্রের কল্পনা করা হয়, আলাদা একটা দ্বীপ, ওই দ্বীপটার মাঝে একটা শাসন ব্যবস্থার বাস্তবিক মানে কাল্পনিক একটা প্রয়োগ দেখিয়ে একটা সুন্দর একটা শাসন ব্যবস্থা কল্পনা করা হয়। ঠিক আছে, তো এই অটোপিয়া গ্রন্থটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রুশ বিপ্লবের ক্ষেত্রে। ঠিক আছে, কিভাবে? ওই দার্শনিকদের যে অবদান, ইনফ্লুয়েন্সিয়াল যে ব্যাপার, সে ব্যাপারটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে অটোপিয়া গ্রন্থের লেখককে, সেটা হচ্ছে টমাস মুর। অটোপিয়া গ্রন্থটা বুঝেছো তো? আচ্ছা, তারপরে আসো এপ্রিল থিসিস সম্পর্কে বুঝিয়ে লিখো। এটা কিন্তু এর আগে গিয়েছে, আমরা এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে আসো মেইন ক্যাম্প গ্রন্থটি কতটি খণ্ডে বিভক্ত। এটাও দ্বিতীয় অধ্যায় আলোচনা, এটা মূলত দুইটা খণ্ডে বিভক্ত ছিল। ঠিক আছে, এটা কে লিখেছিল বলতো? লিখেছিল হচ্ছে হিটলার। ঠিক আছে, মনে রাখবে মেইন ক্যাম্প এটা হচ্ছে হিটলারের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। ঠিক আছে, অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী তার হিটলারের, তার আত্মজীবনী, সেটা হচ্ছে হিটলারের আত্মজীবনী। ঠিক আছে, মনে রাখবে। এরপরে আসো, বলশেভিক বলতে কি বোঝো? বলশেভিক, আচ্ছা, বলশেভিক এটার মানেটা কি সেই জিনিসটা আসলে ব্যাখ্যা করে দিবা। তো প্রথমে তোমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে বলশেভিকের মিনিংটা কি, এটা একটু লিখবা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বলশেভিক কথাটার মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, মনে রাখবা, বলশেভিক মানে কি? বলশেভিক মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তো 1898 সালে রাশিয়ায় একটা পার্টি গঠন হয়। সেই পার্টির মাঝে 1903 সালে তারা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মেনশেভিক আর একটা হচ্ছে বলশেভিক। মেনশেভিকটা ছিল হচ্ছে সংখ্যালঘিষ্ঠ, বলশেভিকটা ছিল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, তো এই বলশেভিক বলতে কি বুঝো? এই বলশেভিকটা হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠ একটা পার্টি, যে পার্টিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা লিড দিয়েছিল রাশিয়ার যে বিপ্লব, সেই বিপ্লব, অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব, যেটাই হোক, সেই বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, তারপর দেখো রুশ বিপ্লবের অপর নাম কি? এই যে দেখছো, বারবার বলতেছি, কি রুশ বিপ্লবের অপর নাম? একটা হচ্ছে বলশেভিক বিপ্লব, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি অক্টোবর বিপ্লব। ঠিক আছে, অক্টোবর বিপ্লব। ঠিক আছে, যাই হোক, তাহলে এই জিনিসটা মনে রাখবা, রুশ বিপ্লবের অপর নাম কি? অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব, দুটোটাই উল্লেখ করে দিবা। ঠিক আছে, হতে পারে টিচার যেটা চাচ্ছে সেটা তুমি দাও নাই, তাই না? চেষ্টা করবো দুটোটাই মনে রাখার এবং দুটোটাই উল্লেখ করে দেওয়ার। যাই হোক, তারপরে আসো, আমরা 25টা পড়বো আর দুটা নিচ্ছি। জারতন্ত্র বলতে কি বোঝায়? হ্যাঁ, জারতন্ত্র সম্পর্কে আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে বলশেভিক বিপ্লবের পূর্ববর্তী সময়ে যেই রাশিয়ার একটা শোষণের যেই অবস্থা ছিল, শোষণতান্ত্রিক রাজতন্ত্র, সেটাই মূলত ছিল হচ্ছে জারতন্ত্র। ঠিক আছে, তাহলে এরপর আসো 25 নাম্বার সর্বশেষ কোশ্চেন যেটা আমরা দিচ্ছি, ভার্সাই নগরী কোথায়? ভার্সাই নগরীটা হচ্ছে, এর আগে আমরা আলোচনা করেছি, ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, ফ্রান্সের প্যারিসে। তাহলে ভার্সাই নগরীটা কোথায়? ফ্রান্সের প্যারিসে। ওকে, ঠিক আছে, আজকে তোমার বলশেভিক বিপ্লব যে অধ্যায়টা, সেই অধ্যায়ের যে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন, সেটা এতটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী রবিবারে। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকবে। আর আগামী রবিবারে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে ইতিহাস প্রথম পত্রের যে অধ্যায়টা আছে, তোমার এটা সম্ভবত আমরা চেষ্টা করব যে 6ষ্ঠ অধ্যায় যেটা, সেই জিনিসটা নিয়ে ডিসকাস করা। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ। Yo, babe, can you play that song I like? What? This one? Nah.